আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ২০২৬ সনের জুলাই মাসে মাঝামাঝি সময়ে ভিডিওটি করছি। এবছর যখন জুলাই মাসে এলো, তখন বাংলাদেশে জুলাই নিয়ে নানা রকম যাকে বলে পক্ষ-বিপক্ষ, ইতিবাচক, নেতিবাচক প্রচার এবং প্রোপাগান্ডা শুরু হলো। এবং অকথ্য, অশ্লীল এবং অশ্রাব্য যে বিষয়, সে বিষয়গুলো নিয়ে নারী এবং পুরুষ, যারা সেলিব্রিটি, নন সেলিব্রিটি সবাই মিলে বাঙালির ভিতরে যত অশ্লীলতা রয়েছে, সেই জিনিসগুলো তারা এই জুলাইকে উপলক্ষ করে, জুলাই বিপ্লবকে উপলক্ষ করে, জুলাই যুদ্ধকে উপলক্ষ করে, জুলাই গণঅভ্যুত্থানকে উপলক্ষ করে তারা বলতে শুরু করলো। এবং এরই মধ্যে এখন জুলাইয়ের যারা মূলত স্টেক হোল্ডার, প্রধানতম এনসিপি, আর আড়ালে আবডালে থেকে জামাত এবং বিএনপি, তো সবাই আসলে এইবারের যে জুলাই, ২০২৬ সনের যে জুলাই, সেই জুলাইটাকে অন্তত ২০২৫ সনের মতো করেও ধারণ করতে পারছেন না। জুলাইয়ের যে নীতি এবং আদর্শ ছিল, যে স্বপ্ন ছিল, এর মোটামুটি 99%ই নষ্ট হয়ে গেছে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে। তিনি এই যে ১৮ কোটি মানুষের মধ্যে অলমোস্ট ১৭ কোটি মানুষের স্বপ্ন, আমি বলতে পারবো না ৭১ সনে আমার বয়স অত বেশি ছিল না, যার জন্য আমি যা কিছু ৭১ সন সম্পর্কে জানি সেটা হলো ইতিহাস থেকে। আর যেহেতু আমি ওই সময়টাতে গ্রামে ছিলাম, যুদ্ধ বলতে আমি যা কিছু দেখেছি ওটা আবছা আবছা, কিন্তু ২৪টা দেখেছি, তারপর ২০০৬ সনের ১/১১টা দেখেছি, ৯০-এর এরশাদ বিরোধী গণ আন্দোলন দেখেছি, ৭৫-এর ১৫ই আগস্টের পট পরিবর্তন দেখেছি, ৭ই নভেম্বর দেখেছি, জিয়াউর রহমান সাহেবের মৃত্যু দেখেছি, সাত্তার সাহেবের পতন দেখেছি এবং উত্থান দেখেছি। মানে তিনি নির্বাচিত হলেন, ওইটা আমি ইলেকশন করেছি, অর্থাৎ ডক্টর কামাল নির্বাচন করেছেন, তারপর যাকে বলা হয় কর্নেল এম এ ওসমান নির্বাচন করেছেন, জিয়াউর রহমান নির্বাচন করেছেন, সাত্তার সাহেব নির্বাচন করেছেন। মানে এই নির্বাচনগুলোতে সুঙ্গা ফুকানো শুরু হয়েছে আমার সেই ৭৯ সন থেকেই। তো যাই হোক, এখন যেটা বলছিলাম, যখন আমি এই সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডগুলো করেছি, অর্থাৎ যখন জিয়াউর রহমান সাহেব আমাদের ফরিদপুরে গেছেন, সাত্তার সাহেব গেছেন, শেখ হাসিনা গেছেন ৮১ সনে, তখন মানুষের যে ওয়েব, সেটা আমি বুঝতে পেরেছি, যেটা ৭১ সনে আমি বুঝতে পারিনি, যেহেতু আমি ছোট ছিলাম। অন্যদিকে ২০২৪ সনের জুলাই এবং আগস্ট পুরো সময়টি আমি মানুষের উত্তাপ, মানুষের মন এবং মানসিকতা এবং নিজের ক্ষোভ, কষ্ট, বেদনা, এই পুরো জিনিসটি এক পাত্রে করে আমি ঘুরতে পেরেছিলাম। এর কারণ হলো যে, প্রথমত আওয়ামী লীগকে আমি চিনি এবং জানি। এই দলটির একেবারে প্রথম থেকে, আমার রাজনৈতিক বোধ এবং বুদ্ধি হওয়ার পর থেকে এই দলের রাজনীতির সঙ্গে জড়িত। আমি যেখানে আমার জন্ম হয়েছে, ওখানে আওয়ামী লীগ ছাড়া আসলে কিছু নেই। যেখানে আমি এমপি হয়েছি, সেখানেও মানে এখনও পর্যন্ত আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ। তো আওয়ামী লীগকে কেন্দ্র করে একটা মানুষ যতটা কনজারভেটিভ হতে পারে, যতটা আবেগপ্রবণ হতে পারে, সেটা আমার মধ্যে ছিল। আবার এই এত আবেগ, এত ভালোবাসা নিয়ে একটা মানুষ কোন পর্যায়ে পৌঁছলে একটা দল ছেড়ে যেতে পারে, সেটা রাজ্জাক সাহেব, আব্দুর রাজ্জাক, যে দুঃখে তিনি আওয়ামী লীগ ছেড়ে বাকশাল করেছিলেন। আবার ডক্টর কামাল হোসেনের মতো মানুষ, মোস্তফা মহসিন মন্টুর মতো মানুষ। আপনি বাংলাদেশে মোস্তফা মহসিন মন্টুর মতো গ্র্যান্ড লিডার জন্ম নেয়নি। বঙ্গবন্ধুর সঙ্গে আমি জিয়াউর রহমান এদের কথা বাদ, যারা প্রধানমন্ত্রী হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন, তাদের কথা বাদ দিয়ে যদি আপনি নেতৃত্বের পর্যায়ে ধরেন, তাহলে ১ নম্বরে সারা বাংলাদেশে মোস্তফা মহসিন মন্টুর মতো এতটা দেশবান্ধব, দেশপ্রেমিক, কর্মী বান্ধব এবং গ্র্যান্ড লিডার, যাকে বলা হয় একেবারে মহানেতা, আমি দেখিনি। কেউ নেই, নো ওয়ান।
এখন তো প্রশ্নই আসে না, তার একটা আঙুলের সমান যোগ্যতা অন্য কোনো নেতার নেই। সেই মানুষটি আওয়ামী লীগ ছেড়ে চলে গেছে। আপনি ডক্টর কামালের মতো মানুষ আপনি কল্পনা করতে পারবেন না, ইটস এ মহিরুহু। এই মানুষগুলো আওয়ামী লীগ থেকে বের হয়ে গেছে। তো যারা বের হয়ে গেছে, হেমায়েতুল্লাহ আলমগীর মতো মানুষ, যারা এই নেত্রীর জন্য জীবন দিয়েছেন, ফজলুর রহমান সাহেবের মতো মানুষ, হাবিবুর রহমান হাবিবের মতো মানুষ, তারপরে বাহলুল মজনু চুন্নু সাহেবের মতো মানুষ, আখতারুজ্জামানের মতো মানুষ, বহু সংখ্যক মানুষ যারা এই আওয়ামী লীগ থেকে হয় দূরে সরে গেছে বা আওয়ামী লীগ ত্যাগ করে চলে আসছে। আমাদের এক আত্মীয় ভাঙ্গাতে শামসুদ্দিন মোল্লা, ভাঙ্গা মানে ফরিদপুরের রাজনীতিতে আপনারা জানবেন বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ বন্ধু শামসুদ্দিন মোল্লা। আমার আর এক আত্মীয় আব্দুল হামিদ চৌধুরী। তো আব্দুল হামিদ চৌধুরী বঙ্গবন্ধুর জীবদ্দশায় তার থেকে দূরে ছিলেন। পরে এসে মানে জিয়াউর রহমান যখন আসলেন তখন তিনি রাষ্ট্রদূত হয়েছিলেন। 1954 তিনি এমপি হয়েছিলেন। আবার শামসুদ্দিন মোল্লা সাহেবের ছেলে শাহরিয়ার রুমি আমাদের আত্মীয়, তিনিও মানে ভাঙ্গার ক্ষেত্রে তাকে বলা হতো এত জনপ্রিয় নেতা ভাঙ্গাতে আর ছিল না। সেই মানুষটি আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে চলে গেছিল। তো সেই দিক থেকে এই যে বেদনাগুলো, সেই বেদনাগুলো আমার মধ্যে ছিল। আমি সেখান থেকে বিএনপিতে চলে এসেছিলাম এদের মতো, অর্থাৎ আওয়ামী লীগকে ভালোবেসেছি, বিএনপিকে দেখেছি। আর বিএনপিতে যাওয়ার কারণে আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে আওয়ামী লীগের সাবেক নেতাদের উপরে যে জুলুম এবং অত্যাচার, আমার জানা মতে গত সেই 96 থেকে, আওয়ামী লীগ তো প্রথম ক্ষমতা আসলো 96 সনে, তখন থেকে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে যে জুলুম অত্যাচার করা হয়েছে সবচেয়ে বেশি করা হয়েছে আমার উপরে। ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর, পরিবার, সংসার সব তছনছ করে দেওয়া হয়েছে। তো বোঝার চেষ্টা করুন যে আওয়ামী লীগকে আমি কিভাবে জানি এবং চিনি। এই ক্ষোভ, এই বেদনা পুরো 2024 সনের জুলাই মাসে ছিল এবং সেগুলো নিয়ে আমি রাজপথে ছিলাম। ফলে অন্যান্য যারা এসছেন তাদের কারো ক্ষোভ 2 বছরের, কারো ক্ষোভ 3 বছরের, কারো হয়তো শারীরিক ক্ষোভ আছে, মামলা হয়েছে কিন্তু অর্থনৈতিক ক্ষোভ নাই, কিন্তু আমার হয়েছিল। আমার এই যে কম্পোজিট, আমার সব কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল। তো সেগুলো নিয়ে আমি রাজপথে ঘুরে বেরিয়েছিলাম জুলাইতে। আর যখন সেই জুলাই বিপ্লবটা হলো, কিচ্ছু চাইনি। অ্যাট দ্যাট ডে আই ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। আগস্ট মাসের 5 তারিখে পুরো এরশাদ মানে জমানাতে যেভাবে আমি খুব কাছাকাছি এরশাদ সাহেবকে দেখেছি, আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানায় যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছেন বা উপদেষ্টা ছিলেন তাদের সবার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল। কিন্তু একজন উপদেষ্টাকে সিঙ্গেল একটা টেলিফোন করেছি, কোনো একটা সরকারি অফিসে গিয়েছি, একটা সিঙ্গেল তদবির করেছি বা আশা করেছি বা ধারের কাছে ছায়াটা পর্যন্ত মাড়ায়নি। কিন্তু দূর থেকে চেয়েছি তারা ভালো করুন। কিন্তু 1 সপ্তাহের মধ্যে আমি যখন বুঝে গেলাম যে তারা ভালো করবে না, তখন তাদেরকে এড়িয়ে চলেছি এবং যতটা সম্ভব সম্মানজনক সমালোচনা করেছি। তো তখন থেকে যারা দেখলাম যে এই যে যারা রাজপথে ছিলেন না, যারা ব্যক্তিগতভাবে কম্পোজিট ওয়েতে ক্ষতিগ্রস্ত ছিলেন না, যাদের কোনো রাজনৈতিক অ্যাম্বিশন ছিল না, নেতৃত্বের গুণাবলী ছিল না, সেই সকল মানুষ যখন ক্ষমতায় এসে গেলেন, তখন এই জুলাইকে মর্যাদা দেওয়া, একে সম্মান জানানো, একে আপহোল্ড করা এবং একে প্রোডাক্টিভ ওয়েতে এই জাতির জন্য একটা হেরিটেজ তৈরি করা, এই কাজটি তারা করতে পারেননি। যে সমস্ত লোকজন নিয়েছেন, কেউ অপদার্থ, কেউ চরিত্রহীন, কেউ ব্যক্তিগত জীবনে ব্যর্থ, কেউ আমেরিকার দালাল, কেউ অন্য দেশের দালাল, কেউ বইয়ের দালাল, এরকম মানে নানা রকম, যে এই গাছের ছাল, এই গাছের বাকল পচা মশা দিয়ে ছিয়ে, মানে ইলিশ মাছ যদি পচে, সুপারি যদি পচে, বিশ্রী একটা গন্ধ না, এইরকম একটা দুর্গন্ধময় পরিবেশ তারা সৃষ্টি করে ফেলল। এর ফলে কি হলো, যে জুলাই, সে জুলাইয়ের যে একটা ঔদার্যতা ছিল, মহত্ব ছিল, সুদূর প্রসারী একটা ইতিহাস ছিল, এটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। শুরুতে যেটা বলছিলাম যে আমি অনেকগুলো রাজনৈতিক পট পরিবর্তন 75 থেকে একেবারে সেই আজকের দিন পর্যন্ত দেখে আসছি, কিন্তু জুলাই বিপ্লবে মানুষের যে অংশগ্রহণ ছিল, মানুষের যে আশীর্বাদ ছিল,
এখানে যারা জুলাই বিপ্লবী ছিলেন তাদের প্রতি মানুষের আনকন্ডিশনাল একটা সমর্থন ছিল, ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইউনূস, নাহিদ, হাসনাত থেকে শুরু করে সবার মধ্যে। অবাক করার ব্যাপার হলো মাত্র ১ সপ্তাহের মধ্যে এই জুলাই যোদ্ধারা সবার স্বপ্ন ভালোবাসা ভেঙে খান খান করে দেন। আর মিশন লিঙ্ক করার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এবং তার যারা উপদেষ্টা মণ্ডলী তারা সবাই মিলে এই জুলাইকে নিয়ে এতটা নাচানাচি, কোলে নিয়ে এটাকে বিপ্লব বলবেন নাকি এটাকে যুদ্ধ বলবেন, এটাকে দেশের একমাত্র মুক্তিযুদ্ধ বলবেন না বিকল্প মুক্তিযুদ্ধ বলবেন। ২৪ জুলাই যে বিপ্লব বা জুলাই যুদ্ধ, সেটা বড় না মুক্তিযুদ্ধ বড়, জুলাই যোদ্ধা বড় না ৭১-এর মুক্তিযোদ্ধারা বড়, এই বিষয়গুলো বিতর্ক তারা সামনে নিয়ে এলেন। নিয়ে আসার ফলে কী হলো, এই পুরো জুলাইয়ের যে গাম্ভীর্যতা, সেই গাম্ভীর্যতাটা মাত্র ২ বছরের মাথায় এসে ২০২৪ সনে ঘটনা ঘটল, ২৫ সনের একটা বছর গেল, এই ২৬ সনে এসে জুলাই মাসে এসে দেখেন আজকের এই অবস্থা কি। এখন জুলাইয়ের কান্না, জুলাই যোদ্ধাদের কান্না, বিপ্লবীদের কান্না, সেই কান্না রীতিমতো মহাকান্নাতে রূপান্তরিত হয়ে যাচ্ছে যখন শেখ হাসিনা হুমকি দিয়েছেন আমি আসছি। এই জুলাই যোদ্ধাদের হাত পা, শরীর, মনোমস্তিষ্কে এক ধরনের রসায়ন তৈরি হচ্ছে যখন তারা দেখছে রাজপথে আবার ছাত্রলীগ ফিরে এসেছে। তারা এই ২০২৬ সনের জুলাই মাসে দেখছেন যে এই বাংলাদেশ এখন আর তাদের মতো ২০২৫-এর মতো ২০২৪-এর মতো আকর্ষণীয় নয়। এই পৃথিবীর কোনো মঞ্চ, পৃথিবীর কোনো জনপদ যেখানে বাঙালি আছে, সেখানে এই জুলাই যোদ্ধা, জুলাইয়ের পক্ষে যারা লোকজন আছেন তাদের জন্য নিরাপদ নয়। যারাই বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, ইভেন এই সরকারের যে সমস্ত লোকজন আছেন, মন্ত্রী মিনিস্টাররা যারা মূলত এই জুলাইয়ের পক্ষের শক্তি ছিলেন, তারা সবাই দেশের মাটিতে বিদেশের মাটিতে পদে পদে অপমানিত এবং লাঞ্ছিত হচ্ছেন। কিন্তু এটা তো আমাদের চাওয়া ছিল না, এরকম একটা কিছু প্রাপ্তি হবে এটাও তো আমরা কল্পনা করিনি। কিন্তু কেন এরকম হলো? এর কারণ হলো যে আপনি যখন বাস্তবতা ভুলে কোনো একটা বড় জিনিসটা, একটি হাতিকে আপনি ইঁদুরের মতো ট্রিট করবেন, আর একটি ইঁদুরকে আপনি ফুলিয়ে ফাঁপিয়ে হাতি বানানোর চেষ্টা করবেন, তখনই না থাকে হাতি, না হয় ইঁদুর। একইভাবে একটা জাতির বহু সংখ্যক ইতিহাস থাকে, শিল্প থাকে, সাহিত্য থাকে, গান থাকে, বাজনা থাকে। ওটাকে ধারণ করার জন্য আপনার পাণ্ডিত্য থাকতে হবে, লোক থাকতে হবে। আজ দেখেন ভারতে তারা রামায়ণ পড়ে, তারা মহাভারত পড়ে, তারা ঋগ্বেদ পড়ে, তারা মনু সংহিতাকে স্মরণ করে। তাদের ৩৩ কোটি দেবতা, সেই ৩৩ কোটি দেবতা নিয়ে তাদের কোনো সমস্যা হয় না। আর আমরা বাংলাদেশের ৯০% মুসলমান, ইসলামের ৪ জন মহান খলিফাকে নিয়ে আমরা মারামারি করছি। আমরা ইসলামের ৪টি মাযহাব নিয়ে মারামারি করে, পাগড়ি খুলে, একে অপরের দাড়ি টেনে আমরা রীতিমতো উলঙ্গ করে ফেলছি। আমরা নিজেদেরকে ও বেদাত, ও কাফের, ও মুনাফিক, ও মুশরিক বলে লাশ, কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে দিচ্ছি। এরকম একটি অশান্ত সমাজ, অশান্ত রাষ্ট্র, যেখানে বুদ্ধিবৃত্তিক লেভেলে আমাদের দার্শনিক নেই, আমাদের কবি নেই, আমাদের সাহিত্যিক নেই, আমাদের বাউল নেই, সব মরে গেছে। এখন যারা আছে সেটা হলো টিপ্পা দে, টিপ্পা দে, টিপ্পা দে, খামচি দেবো, খামচি দেবো, খামচি দেবো, আয় 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 আয়, অমুক সিডিআই, অমুক ডিডিআই, এই যে জিনিসগুলো, যে কালচার, গালি ছাড়া কাউকে যদি বলা হয় অমুক ড্যাশের পুত, কিরে, মানে আপনি ফেসবুকে দেখবেন কারোর পছন্দ হলে, কিরে অমুকের পুত, খয়কারে খা, কিরে অমুকের পুত, কেমন আছিস, কিরে, মানে মানে আপনার বাজে শব্দ এবং বাজে গালি ছাড়া, যেখানে যৌনতা আছে, যেখানে মানুষের বিষ্ঠা আছে, যেখানে দুর্গন্ধ আছে,
এই বিষয়গুলোকে, যেগুলো কাপড়ের নিচে থাকে, মাটির নিচে থাকে, লুকায়িত অবস্থায় থাকে, এই বিষয়গুলো আমরা এখন গালে, মুখে, চোখে যেভাবে আমরা সেন্ট মাখি, ক্রিম মাখি, এইভাবে মেখে আমরা এই জুলাই মাসে ঘুরে বেড়াচ্ছি এবং একে অপরকে দুর্গন্ধযুক্ত করে ফেলছি। আর এইভাবে যদি হয়, তাহলে আগামীতে এ জাতি হয়তো আর কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না। মানুষ ভয় পাবে।